খুঁড়ছে, হ্যাঁ, যে খুঁড়ছে সে মারা গেছে। আচ্ছা, আমাদের পার্শ্ববর্তী গ্রামে। মানে যেই তো ভিউয়ার্স, বেহুলা যখন তার স্বামীর প্রাণ নিয়ে দিশেহারা ছিল, তখন ঘুরতে ঘুরতে ভেলাটি এই জায়গাটিতেই ভিড়ে, এবং এখানেই এই যে কূপটি দেখছেন, এই কূপটির পানি পান করেই লক্ষিন্দর তার জীবন ফিরে পেয়েছিল। তো এই সেই ঐতিহাসিক কূপ। বেহুলা তার স্বামীর জীবন ফিরে পেয়েছিল যে কূপের পানি পান করিয়ে। বলা হয় এখানেই ছিল দেবী মনসার ধ্বংস হয়ে যাওয়া একটি বাড়ি। এখন কি সাপ বের হয় এখান থেকে? কি বলেন? মানে বাসা। আচ্ছা, মা মনসা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে সাপ আছে। আমরা জমি জিরে চাষ করি, বাপদাদারা যখন থেকে আবাদ করে সাপ দেখেই, বা এখনো দেখা যায়, কিন্তু এগুলো ধার কাটা যায় না, সমস্যা হয়। আচ্ছা, এখানে সাপের অনেক কি আকড়া আকড়া বলা যায়, হ্যাঁ, বাড্ডা বলা যায়, হ্যাঁ, কিন্তু এখানে যে কোন জায়গায় প্রায় ৩৩ কোটি দেবতার মন্দির এই যোগীর ভবন। প্রত্যেকটা ওয়ালে এগুলো কোনো না কোনো জায়গায় লাগানো ছিল। এই যে দেখেন মূর্তি, দেখেন ঠাকুর, এইগুলো দেখছেন? এগুলো তো খুবই সুন্দর, সেই প্রাচীন, অনেক প্রাচীন এগুলো আর কি। ভারতের কর্ণাটক প্রদেশ থেকে যোগী, কানফট যোগীরা, কানফট যোগীরা এখানে আসতো। তো তারপরে 1947 সালে যখন দেশ ভাগ হয়ে যায়, তারপর থেকে এখানে মানে যোগীদের বলা যায় যে 47-এর পর থেকে এগুলো সব বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, বন্ধ হয়ে গেছে। এই দরজাতে মস্তান পর্যন্ত একটা সুড়ঙ্গ পথ আছে। আমরা ইতিহাসে দেখছি যে এটা নাকি মস্তানের যে পরশুরাম ছিল না, উনি গুপ্ত পথ হিসেবে ব্যবহার করতো। এই দরজা দিয়ে ঢুকতো। হ্যাঁ, এই দিকে। তো এত প্রায় 1100 বছরের প্রাচীন যোগীর ভবনের পুরো জায়গা জুড়ে ইতিহাসের অনেক রহস্য জড়িত। শীতের এক সকালে এগিয়ে যাচ্ছি বগুড়ার কাহালু উপজেলার দিকে। মনোরম গ্রামীণ রাস্তা ধরে, রাস্তার দুপাশে হলুদ হলুদ সরিষার গাছগুলো আমাদের সকালের যাত্রাতে মুগ্ধতা ছড়াচ্ছে। গ্রামীণ প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে পৌঁছে গেলাম সেই ঐতিহাসিক স্থান যোগীর ভবনে। কাহালু উপজেলার পাইকর ইউনিয়নে এটি অবস্থিত। এটির অবস্থান মহস্তানগড় থেকে প্রায় 12 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে। তো ভিউয়ার্স, আমি চলে এসেছি বগুড়া জেলার কাহালু উপজেলার সেই বিখ্যাত যোগী ভবনের সামনে। এইটি হচ্ছে প্রবেশদ্বার। এই প্রবেশদ্বার দিয়েই ভিতরে প্রবেশ করা যায়, এবং সেই মন্দিরগুলো আমরা ভিতরে গিয়েই দেখতে পাবো। তো চলুন ভিতরে যাই এবং দেখি প্রাচীন স্থাপনাগুলোর এখন কি অবস্থা এবং কি কি রয়ে গেছে এখনও। প্রায় 1100 বছর প্রাচীন এই স্থাপনাটিতে প্রবেশ করেছি, যেখানে ইতিহাসের অনেক অজানা বিষয় আজ আপনাদের সামনে তুলে ধরব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। মন্দিরের নির্মাণের তেমন কোনো তথ্য পাওয়া না গেলেও এখানে বিভিন্ন দেয়ালের গায়ে 884, 1113, 1119 খ্রিস্টাব্দ লেখা রয়েছে, যা দেখে অনুমান করা যায় যে এটি 884 সালে নির্মিত হয়েছে এবং 1113, 1119 খ্রিস্টাব্দে এটির সংস্কারের কাজ করা হয়েছিল। এইটা কি নতুন করছেন? এটা না না, যে এই রুমটা বহুত দিন ধরে না, এই রুমটা কি আগে পরে কি মাটি দিছে নাকি? এখানে এই যে ছোট মূর্তিগুলা, এখানে বিশ্বের বিভিন্ন দেশের যোগী ও সাধু সন্ন্যাসীদের যাতায়াত ছিল বলে এই স্থাপনাটির নামকরণ করা হয় যোগীর ভবন। এর সমগ্র ভাগসমূহের এলাকা প্রাচীর বেষ্টিত এবং বিভাজক দেয়াল দ্বারা দুভাগে বিভক্ত। এই জায়গাটির সীমানার মধ্যে একটি আশ্রম, 4টি মন্দির, একটি ইদারা, ধর্মটুঙ্গি এবং অগ্নিকুণ্ড ঘর রয়েছে। আরেকটি জিনিসের কথা আলাদা করে বলতেই হয়, সেটি হচ্ছে কানজ কূপ।
কথিত আছে বাংলার কিংবদন্তি নায়িকা বেহুলার মৃত স্বামী লক্ষিন্দর এখানকার কানজকূপের পানি পান করার মাধ্যমে জীবন ফিরে পেয়েছিল। সে এক বিশাল বিখ্যাত গল্প কাহিনী, যা নিয়ে যুগে যুগে দুই বাংলায় অনেক নাটক, সিনেমা, গল্প ও যাত্রাপালা নির্মিত হয়েছে, যার কিছু বিষয় আপনাদের এখনো অজানা রয়েছে। ভিডিওর এক পর্যায়ে সেই গল্প তুলে ধরব। যোগীর ভবনের মন্দিরগুলোতে হিন্দু সম্প্রদায়ের মানুষজন এখনো পূজা পার্বণ করে থাকেন। মন্দিরের সেবায়েতের দায়িত্বে একজন এখানে আছেন। চলুন ওনার কাছে স্থাপনাগুলোর খুঁটিনাটি বিষয় শুনে আসি। তিনি এই জায়গাটি সম্পর্কে পূর্ণাঙ্গ জ্ঞান রাখেন। তো আপনার নামটা? আমার নাম বাদল মোহন্ত। আপনি এখানেই হ্যাঁ, আমার দায়িত্বে আছেন কি? হ্যাঁ, আমাকে সেবায়েতের দায়িত্বে আছি আচ্ছা, আমি আচ্ছা, আচ্ছা। বর্তমানে। তো আমরা তো এই প্রাচীন স্থাপনা সম্পর্কে পড়লাম, কিন্তু ওই চিত্র যে কর্মগুলা এখানে দেয়া আছে ইন্টারনেটে, কোনটা কোন মন্দির সেই সম্পর্কে কোনো আচ্ছা। ধারণা? এটা আমরা এক এক করে যাই। এটা কি কালী মন্দির? হ্যাঁ, এটা হচ্ছে কালী মন্দির। কালী মন্দিরের কি আমি শুনছি যে যে প্রতিমাগুলো ছিল সেগুলো নাকি সব পুরাতন ছিল, সেগুলো এখন নেই? এগুলো সব কোষ্ঠী পাথরের প্রতিমা ছিল, এখন একটাও নেই। না, এখন সব কোষ্ঠী পাথরের নেই। ভিতরে এখন যা আছে সেটা কি? হ্যাঁ, এটা হচ্ছে সিমেন্ট দিয়ে ঢালাই দিয়েছে, এই দিক দিয়ে দেখা যায়। আচ্ছা, এটা সম্মুখ ফ্রন্ট সাইড। ও এটা হচ্ছে হ্যাঁ, সামনের দিকে, এটা না? সামনের দিকে। এই প্রতিমাটা তো আগের না, এটা তো না, এটা আগের না, এটা আমরা সিমেন্ট আর বালু দিয়ে ঢালাই দেওয়া প্রতিমা। আর এর আগে এখানে কোষ্ঠী পাথরের প্রতিমা ছিল। ওগুলো কি হয়েছে? এগুলা দুর্বৃত্তরা অনেক আগেই তুলে নিয়ে গেছে। এর আগে চূড়া ছিল, চূড়াতেও অনেক মূল্যবান একটা ছিল, বস্তু ছিল, সেটাও ভেঙে নিয়ে গেছে। আচ্ছা, বিভাগ থেকে আমাদের একটা আশ্বস্ত করছে এগুলা এই বছরই কাজ শুরু হবে। ওই মন্দিরটা একটু দেখাইতেন আমাদের, ওটা কি মন্দির? এটা কি মন্দির বললে? এটা সর্বমঙ্গলা। সর্বমঙ্গলা মন্দির। এখানেও কি পুরাতন ওই? হ্যাঁ, পুরাতন সব, এখানে অনেক পুরাতন মূর্তি ছিল, কোষ্ঠী পাথরের মূর্তি ছিল। সেগুলো কি উদ্ধার করা যায়নি আর? ওইগুলো উদ্ধার করা যায়নি, ওইগুলো অনেক আগেই নিয়ে গেছে। আচ্ছা, আচ্ছা। ওইখানে শিলপাটা ছিল, কোষ্ঠী যে পাথরের। এটাই কি সম্মুখ ভাগ নাকি? হ্যাঁ, 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 এটা একটা ভিতরেও সর্বমঙ্গলার আর কি, এটা কি একটা প্রতিমা? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। আর এই কারুকার্যগুলো তো সেই বলা যায় যে 1100 বছর আগের নাকি? অনেক আগে, সব আগের। অনেক আগে। এখানে কি কোনো মন্দির? এগুলা বেহুলা লক্ষ্মী, এই মন্দিরটা বেহুলা লক্ষ্মীদের স্মৃতি বিজড়িত। হ্যাঁ, বেহুলা লক্ষিন্দরের ব্যাপারটাতে যাচ্ছি, আগে মন্দিরটা সব দেখি নেই আর কি। আচ্ছা, আচ্ছা। তো এই যে যে এখানে অনেকগুলো কারুকার্য নাকি এখান থেকে নিয়ে গিয়ে জাদুঘরে সংরক্ষণ করা আছে। হ্যাঁ, বগুড়া জাদুঘরে জাদুঘরে আছে। আপনার এগুলোর নকশা কিছু জাদুঘরে আছে, এখানকার প্রাচীন মূর্তি যেগুলো সেগুলো জাদুঘরে রাখা আছে। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, উপরের যে এই ভাঙা অংশগুলো, এগুলো আর মেরামত করা হবে না? এটা সব মেরামত হবে। প্রত্যেকতে ম্যাডাম আমাদের আসছিল মস্তান থেকে, আচ্ছা। এসে এগুলো দেখে গেছে। এর ভিতরের যে আপনার কারুকার্য, এগুলো তো এখনো পুরাতনটাই গেছে নাকি? কারুকার্য মানে এটা একেবারে ভেঙে যেতে ধরছিল। হ্যাঁ, মানে বাইরের যে দেয়ালগুলো দেখতেছি এগুলো নতুন ইটের গাঁথনি। আচ্ছা, হ্যাঁ, এগুলা আর কর্নার গুলো ভেঙে একবারে বিছে যেতে মানে ইয়ে হতে শুরু করছিল। তখন এইগুলো আবার স্থানীয় লোকজনের এদিক দিয়ে আসেন দাদা। আচ্ছা, আসো। তো ভিউয়ার্স, অনেক কষ্ট করে ঢুকতে হলো ভিতরে। এই যে দেখেন, এটি হচ্ছে দুর্গা মন্দির। হ্যাঁ, হ্যাঁ, এই যে ভিতরে। এটা দুর্গা মন্দির, এবং দুর্গা মন্দিরের বাইরে থেকে যে গাঁথনিগুলো আমরা দেখি সেগুলো হচ্ছে এখনকার যুগের যে ইটগুলো, সেই ইটগুলো। কিন্তু এই যে ভিতরে আসার পর এই যে সুরকি ইটগুলো দেখেন, একেবারে সুরকি ইটের গাঁথনিগুলো এখনো দেখা যায়, এবং এর ভিতরের কিছুটা যে কাঠামো সেটা প্রাচীন যুগের। আচ্ছা, এই যে দেখ, খুব সুন্দর এগুলো। হ্যাঁ, এখানেও তো পুরাতন কোনো প্রতিমা নাই এখন। হ্যাঁ, না, পুরাতন প্রতিমা নেই। আচ্ছা, এগুলো সব এখনকার যুগের। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এর যে কারুকার্যগুলো দেখেন ভিতরের, এখানে এইগুলো কি দরজার মতো করে আর কি কাঠামো তৈরি করে রাখছে। এগুলো তো ছিল আগেকার প্রতিমার ছিল, তো সেগুলো তুলে নিয়ে গেছে। আচ্ছা, সুন্দর। মানে এখানে প্রতিমা রাখা থাকে নাকি এই দুইটা জায়গায়? হ্যাঁ, 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 আচ্ছা। প্রতিমা। উপরেও তো মনে হয় সিমেন্টের ইটেরই, হ্যাঁ, ছাদ ছিল, ইটেরই ছাদ ছিল। মানে এটা হচ্ছে শিব মন্দির, তাই না? শিব মন্দির। এটা পরে সংস্কার করা। আচ্ছা, আচ্ছা। এটাও ওইরকম কারুকার্যপূর্ণ ছিল, কিন্তু এটা ভেঙে যেতে ধরছিল। তখন
এগুলো আবার সংস্কার মানে উপরে একবার প্লাস্টার করে হ্যাঁ, এই তা যে- নাহলে এটাও ধ্বংস হয়ে যেত। এই যে সিমেন্টের গাঁথনি এগুলো তো বোঝাই যাচ্ছে যে এটা এখনকার যুগের আর কি। মানে এর যে আকৃতিটা এরকমই ছিল নাকি? হ্যাঁ এইরকমই ছিল, গম্বুজ আকৃতি এরকম ছিল, হ্যাঁ সুরকি ইট ছিল, সুরকির ছিল। তারপরে তারপরে সুরকিরও আছে এখনো দেখা যায়, এই করা যায়। ও, ভিতরে এই যে সুরকি ইট দেখা যাচ্ছে, এই যে এগুলো তো মনে হয় আগে, হ্যাঁ আগেকার, এগুলো আগেকার। হ্যাঁ সুরকির। আচ্ছা, আর এটা হচ্ছে করছে, এই প্রতিমাটাও তো মনে হয় হ্যাঁ হ্যাঁ এটা এখনকারই। এখনকার। আর এখানে শিবলিঙ্গ ছিল কোষ্ঠী পাথরের, আচ্ছা আচ্ছা, কোটি শিবলিঙ্গ ছিল, তার মধ্যে একটা শিবলিঙ্গ ছিল খুবই জাগ্রত, সেখানেই পূজা হতো, কিন্তু এগুলা দুর্বৃত্তরা রাতে রাতে তুলে নিয়ে গেছে। এই দরজাটা তো মনে হচ্ছে হ্যাঁ হ্যাঁ অনেক আগেকার, এটা উপর আছে, এটা উপর আছে। হ্যাঁ এই যে এটা এমন অবস্থা ছিল, এই যে দেখেন এখানে দরজা ছিল, হ্যাঁ অনেক শালকাঠের দরজা ছিল। আচ্ছা, এখানে আচ্ছা, আগের আছে। আর সেগুলো এখানে পুরানো। এই প্রাচীরগুলো পুরাতন, এই প্রাচীরগুলো তো দেখেই মনে হচ্ছে পুরাতন। তখনকার যে ইটগুলো ছিল সবগুলো ইটের আকৃতি আর কি, হ্যাঁ, সব সুরকি ইট। তো ভিউয়ার্স, আমরা এখন যাচ্ছি বেহুলা লক্ষিন্দরের যে কানজ কূপ, মানে সেই ঐতিহাসিক কূপটির দিকে। বগুড়া সদর থানার অন্তর্গত গোকুল গ্রামে বেহুলার বাসর ঘরটি অবস্থিত। এটিকে গোকুল মেদ বলা হয়ে থাকে। জনপ্রিয় লোককথা অনুযায়ী বেহুলার স্বামী লক্ষিন্দরকে এখানেই সর্প দংশন করেছিল। তার পরের ঘটনা আমরা এখানকার মন্দিরের যে সেবায়েত আছে তার কাছ থেকে শুনবো। এখানে মনসা কাব্যের প্রধান চরিত্র বেহুলা এবং তার স্বামী লক্ষিন্দরের একটি গুরুত্বপূর্ণ গল্প জড়িয়ে আছে, তাই না দাদা? ঠিক বললাম কিনা? হ্যাঁ হ্যাঁ ঠিক বলছেন আপনি। আচ্ছা, এটা এই যে গোকুলের ওখানে মেয়ার আছে, যেখানে বেহুলা লক্ষিন্দরের বাসর ঘর, ওইখানে বেহুলার লক্ষিন্দরের সর্পদংশন পরে যখন লক্ষিন্দর মারা যায়, তখন বেহুলা কলার ভেলায় করে ওর মৃত স্বামীকে নিয়ে উজানি নগর দিয়ে এই দিক দিয়ে, এদিকে আগে ছিল নদী ছিল, এই দিক দিয়ে নিয়ে যে দধি সাগর ছিল, ওখানে দধি সাগর এখনো আছে, দেখা যায় কি দধি সাগর? হ্যাঁ দধি সাগর আছে, অনেক বড় একটা দিঘি। আচ্ছা, তো এই দিক দিয়ে এসে এখানে এটা হচ্ছে মারদহ, মারদহ, এখানেই সেই বেহুলা লক্ষিন্দরের ওই ভেলাটা আটকাইছিল বেহুলা, হ্যাঁ ভিড়ে। তারপর ওই যে ওইখানে নেতা ধোপানি, যেটা আমরা মনসামঙ্গলে দেখি, ওই নেতা ধোপানি, ওখানে একটা পুকুর আছে, ওই পুকুর পারে তার সন্তানকে ঘুমিয়ে রেখে কি করতেছিল, কাপড় কাচতেছিল। তার সন্তানকে এইভাবে ঘুমিয়েছিল যে মন্ত্র দ্বারাই ওর সন্তানকে মানে ঘুমিয়ে রাখছে। তারপরে কাপড় কেচে, মানে সন্তানটা দুষ্টমি করে তো এই জন্য এরকম করে রাখতো, যেটা আমরা ইতিহাসে দেখছে। পরে বেহুলা দেখে যে ওর সন্তানকে আবার কি জীবিত করতেছে, এমন জল ছিটে জীবিত করতেছে, মানে এমন অবস্থা করে যে মারা গেছে, এরকম ঘুমিয়ে থাকে। তো জীবিত করে, এটা বেহুলা দেখে ওই নেতা ধোপানিকে বলে যে আমার স্বামীকে এরকম এরকম সর্প দংশন করছে, করার পর মারা গেছে, তো আমার স্বামীকে প্রাণ ফিরে নেওয়ার জন্য আমি সতী সাবিত্রী বেহুলা আমি বের হয়েছি। তো তখন নেতা ধোপানি বলে যে এখানে শিব আছে, মহাদেব আছে, তুমি যদি মহাদেবকে সন্তুষ্ট করতে পারো তাহলে তোমার স্বামী প্রাণ ফিরে পাবে। এই কানসকূপের জল সেতে দিয়ে, এই কূপ, হ্যাঁ এই কানসকূপের জল আচ্ছা শরীরে ছিটিয়ে দিয়ে, আর এখানে ওষুধ বাটার একটা পাটা ছিল, শিল, ওটা মনে হয় এখন বগুড়া মস্তানগড়, হ্যাঁ মস্তানগড় আমরা গত গিয়ে দেখলাম যে পাটা আছে। আচ্ছা, এখন কোন জায়গায় সেটা নিচে লেখা নেই, মানে পাটাটা ওইখানে নির্দিষ্ট করে কোনো কিছু লেখা নেই, কিন্তু পাটা আছে ওইখানে, ওষুধ বাটার পাটা আছে। আচ্ছা, এখানে পাটায় ওষুধ বাটিয়ে এই কানসকূপের জল খাওয়ায় ওনার স্বামী প্রাণ পেয়ে নিয়ে গেছে। পরে কি উনি জীবিত হয়ে যায়? জীবিত হয়ে যায়, হ্যাঁ। আচ্ছা, এইটাই কি সেই মনসা কাব্যে যেটা লেখা আছে, সেই কাব্যে কি এই কানসকূপের কথাই লেখা আছে? কানসকূপের কথাই, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এবং ওর যে বাসুর ঘর যেটা আমরা বলি, মানে বেহুলার যে বাসুর ঘর বলি, সেটা কি ওই যে মহাস্থানগড়ের, বিয়ে গোকুল মেদ আর কি, গোকুল মেদ, হ্যাঁ হ্যাঁ, ওইটার সাথে আর কি এটা সম্পর্কিত আর কি। তো বেহুলা যে আসে ওর ভেলায় ভাসিয়ে যে নিয়ে আসে, সেটা হচ্ছে আপনার ওই করতোয়া নদীতে করে আর কি, করতোয়া নদীতে, ওই যে উজানি নগর দিয়ে ওই দিক দিয়ে ভেসে, এখনো সে উজানি নগর আছে, হ্যাঁ এখনো ওই দিকে গেলে দেখা যায় যে নদীর জল তো আমরা দেখি সবসময় দক্ষিণ দিকে যায়, আর ওইখানে দেখা যায় কি সবসময় কি করতেছে, এই আপনার উত্তর দিকে আসতেছে, এখনো সেই নদী আছে, ছোট খাড়ির মতো, ওই দিক দিয়ে ভেলা নিয়ে এই দিক দিয়ে আসছিল, এখানে পাল্টে নিয়ে গেছে। মানে ওই নদীর যে এইখানকার যে
যে বহমান ধারা সেটা এখন দেখা যায় না, দেখা যায় না। সেটা বিলীন হয়ে এটা গেছে। বিলীন হয়ে গেছে, মাঝে মধ্যে পড়ছে। ওই যে দেখতে পাচ্ছেন ওইখানে, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। ওইখানে দিঘি আছে, বাঁকা ওই দিক দিয়ে শহরা আছে, হ্যাঁ শহরার আচ্ছা, দিঘি আচ্ছা। আছে, মানে এই দিক দিয়ে একটা নদী ছিল, সেটার একটা বোঝা যায়। বোঝা যায়। হ্যাঁ ওই দিক বড় বড় দিঘি আছে, হ্যাঁ নিচু জমি আছে, ওই দিক দিয়ে শহরের ওই দিক দিয়ে অনেক মানে বড় ওর বড় একটা চিহ্ন পাওয়া হ্যাঁ, যায় হ্যাঁ, যেখানে একটা নদী ছিল। তো ভিউয়ার্স, বেহুলা যখন তার স্বামীর প্রাণ নিয়ে দিশেহারা ছিল, তখন ঘুরতে ঘুরতে ভেলাটি এই জায়গাটিতেই ভিড়ে, এবং এখানেই এই যে কূপটি দেখছেন, এই কূপটির পানি পান করেই লক্ষিন্দর তার জীবন ফিরে পেয়েছিল। তো এই সেই ঐতিহাসিক কূপ। এই কূপটি এখন এখানে কোনো পানি দেখা যায় না, তবে এই কূপটির যে গাঁথনিগুলো দেখেন এবং এর চারপাশের যে দৃশ্যগুলো আমরা দেখতে পাচ্ছি তা অতি প্রাচীন। বলা যায় কত বছর পুরাতন হবে, প্রায় 1100 বছর। এটা ত্রেতা যুগে প্রতিষ্ঠা। হিন্দু ধর্মের যে আপনার 4টা যুগ আছে, সত্য, ত্রেতা, দ্বাপর, কলি। হ্যাঁ। তো আমরা ইতিহাসে দেখি এটি ত্রেতা যুগে এগুলা নির্মাণ হয়েছিল। আচ্ছা। তারপরে সম্রাট অশোকের সময় এগুলো পুনঃসংস্কার করা হয়েছিল, সেই আপনার 700-800 শতকের দিকে। হ্যাঁ আচ্ছা আচ্ছা। তো এখানে আপনারা শেষ কোনো মানে পানির চিহ্ন পাইছেন? পানির চিহ্ন, এটা এখানে আগে পানি থাকতো। এখানে একার আরো একটা বিশেষত্ব আছে, যে যাদের সন্তান হয় না, তারা এখানে খই দিত। যখন আচ্ছা। পানি ছিল, খই যদি কানস খাইতো তাহলে পুত্র সন্তান হতো, আর যদি ব্যাং খাইতো তাহলে কন্যা সন্তান হতো। এটা অনেক প্রমাণ আছে। কানসটা কি? কানস মানে একটা শিং মাছ, শিং মাছ। ও আচ্ছা হ্যাঁ আচ্ছা। শিং মাছ। শিং মাছকে কানস বলে। খই দিলে ওইলে কানস ভাজি হইতো। আর এই দিক দিয়ে আচ্ছা। একটা দরজা ছিল, এখনো আছে। দরজা আমরা দেখা যায়? দেখেছি যে হ্যাঁ দরজা ওই যে ওখানে আছে, ওটা একটু খনন করলে বের হয়। ও। হ্যাঁ তো ওটা এই দরজাতে মহাস্থান পর্যন্ত একটা সুড়ঙ্গ পথ আছে। আমরা ইতিহাসে দেখছি যে এটা নাকি মহাস্থানের যে পরশুরাম ছিল না, উনি গুপ্ত পথ হিসেবে ব্যবহার করতো। এই দরজা দিয়ে ঢুকতো? হ্যাঁ এই দিক দিয়ে। তো এত এটার প্রমাণ আমরা মানে সত্যতা প্রমাণ পাইনি, কিন্তু এখান থেকে যে এই পুকুরের একটা দরজা আছে, সেটা এখানকার যেনারা পূর্বের সেবায়েত ছিল বলকায় বাদলায়, ওনারা এই দিক দিয়ে নেমে ওই পুকুরে গিয়ে স্নান করে আবার এই দিক দিয়ে উঠে আসতো। আচ্ছা আচ্ছা। তো মহাস্থানগড়ের দূরত্ব এখান থেকে আনুমানিক কত কিলো হবে বলেন তো? কত হবে? 30 না, কিলো? 20-25 কিলো। 20-25 কিলো। হ্যাঁ। তো ভিউয়ার্স, এইখানে নাকি একটি দরজা ছিল, সেই দরজা দিয়ে একটি রাস্তা চলে যেত, যেটা মহাস্থানগড়ে গিয়ে যুক্ত হতো, তাই না? মহাস্থানগড়ে গিয়ে যুক্ত হতো, এবং এই দরজাটি ঠিক এই জায়গাটাতে ছিল, তাই না? আচ্ছা আচ্ছা। সেটা করিয়েছিল কে? পরশুরাম করিয়েছিলেন নাকি? হ্যাঁ এটা শোনা যাচ্ছে যে পরশুরাম নাকি এই গুপ্ত পথ হিসেবে এদিকে ব্যবহার করতো। আচ্ছা আচ্ছা। সেই দরজাটি গুপ্ত পথ হিসেবে ব্যবহার করা হতো। সেটা আসলে গুপ্ত পথ হিসেবে ব্যবহার করার কারণটা কি? মানে শত্রুর আক্রমণ থেকে? শত্রুর আক্রমণ, তারপরে এখানে যে একটা পূর্ণ স্থান। হ্যাঁ আচ্ছা আচ্ছা। এটার একটা বিষয় আগে তো অলৌকিক বিষয়ে কিছু, আধ্যাত্মিক বিষয়ে কিছু বলা যায়। আচ্ছা আচ্ছা। হ্যাঁ সেগুলো ত্রেতা যুগের কাহিনী। এই দিক দিয়ে একটা রাস্তা ছিল। আচ্ছা আচ্ছা। এটা আমরা মানে শুনি, বুঝতে পারছি। কিন্তু মানে এখন সেটা এখানে কনফার্ম এই জায়গাটা খুললে আর কি রাস্তা, সুড়ঙ্গ পথ এখানে আছে, সুড়ঙ্গ পথ পাওয়া যাবে। কি পর্যন্ত এটা তো বাস্ট বি আছেই। হ্যাঁ কিন্তু ইতিহাসে আমরা দেখলাম এটা নাকি মহাস্থান পর্যন্ত বিস্তৃত। আচ্ছা আচ্ছা। তো প্রায় 1100 বছরের প্রাচীন এই কূপে একটি রহস্যময় গোপন পথ আছে। এটা ভাবলেও অবাক লাগে। যদি এটি খোঁড়া হয় তাহলে হয়তোবা সেই রাস্তার অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে। ধর্মচঙ্গী এইরকম ভাবে এই পড়ে। তো ভিউয়ার্স, আমরা এখন যাচ্ছি এখানকার যে অগ্নিকুণ্ড নামে একটি স্থাপনা আছে, সেই স্থাপনাটির দিকে। তো এটাকে ধর্মটঙ্গীও বলে নাকি? তো এখানে নাকি কয়েকটা দরজা ছিল এই সম্পর্কে। বেশ কয়েকটা দরজা আছে, 6-7টা, 5টা দরজা। হ্যাঁ, এতটুকু ভবনে 5টি দরজা। এটার কারণটা কি বলতে পারেন? কোনো ব্যাখ্যা আছে? কারণটা কি? এটা যারা যোগী, হ্যাঁ আমাদের যে পঞ্চ ইন্দ্রিয়, হ্যাঁ এইগুলাতে ওরা করতো। আচ্ছা। যে আমাদের যে দরজা আছে শরীরের, হ্যাঁ হ্যাঁ। এখানে সাধন করতো, যজ্ঞ করতো। তো ওরা এগুলা যজ্ঞে এমন একটা করতো যে মহাদেব, পরমেশ্বর মহাদেব মহাদেবকে সন্তুষ্ট রাখার জন্য এরা অল টাইম এখানে আগুন জ্বালিয়ে রাখতো। মানে অগ্নি জ্বলতেই থাকতো? অগ্নি জ্বলতোই অনর্গল। আচ্ছা। ওরা মনে করতো যে এই অগ্নি যদি নিভে যায় তাহলে কি হবে? অকল্যাণ হবে। হ্যাঁ
মহাদেবের ভক্তদের কিছু অল টাইম জ্বালিয়ে রাখতো। এবং এই চতুর্পাশ দিয়ে বস থেকে সাধু সন্ন্যাসী যোগীরা কি করতো, এখানে সাধন করতো, ওখানে অগ্নিতে আহুতিও দিত, এই পুরো জায়গাটাতে বসে আর কি গোল হয়ে বসতো। আচ্ছা, একদল চলে যাওয়ার পর আরেক দল বসতো এইরকম। মানে এখানে আমি শুনছি নেপাল, ভারত, ভারতের কর্ণাটক প্রদেশ থেকে যোগী, কানফট যোগীরা এখানে আসতো। তো তারপরে 1947 সালে যখন দেশ ভাগ হয়ে যায়, তারপর থেকে এখানে মানে যোগীদের বলা যায় যে 47 পর থেকে এগুলো সব বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে গেছে। তারপর থেকে এটা পরিত্যক্ত অবস্থা। তারপর থেকে এখানে যোগী সাধকেরাই আসে না, তাহলে আর অগ্নিকুণ্ড কিভাবে? মানে তখন থেকে এটা এমনি পড়ে, তখন থেকে এইভাবে পড়তে পড়তে এগুলো মরচে পড়ে গেছে। 47 মানে দেশ ভাগের পর থেকে। তার আগে দেশ ভাগের আগে খুব জাঁকজমক ছিল। তারপর থেকে যেহেতু পাকিস্তান হয়ে গেছিল, তখন তো আর এগুলো মনে হয় এগুলো অনুমতি তো আর দিত না, এই কারণে আর কি বন্ধ হয়ে গেছিল। এখানে অনেকগুলো কুলুঙ্গি দেখা যায়, এগুলো তো মানে কুলুঙ্গি বলে। আর দেখে এগুলো নকশাগুলো দেখেন। হ্যাঁ, নকশা সুন্দর দেখছে। ও এখানে আবার নকশাও আছে। হ্যাঁ, এইটার আমরা এগুলো একটু রাখছি মস্তান, ওরা আবার দেখলে নিয়ে যায় এগুলা, বুঝছেন? ওরা তো দেখলে নিয়ে যায়। এই যে দেখেন এত সুন্দর, ও রোদে দেবার করবেন, এখানে দেখেন দেখেন কত সুন্দর নকশাগুলো। তো ভিউয়ার্স, এইখানে দেখেন অনেক প্রাচীন কিছু নকশা এই অগ্নিকুণ্ড যে স্থাপনাটি, সেই স্থাপনাতে দেখা যায়। তো এই নকশাগুলো কি দাদা এই ওয়ালের মধ্যে এগুলো কি স্থাপন করা ছিল? ওয়ালে লাগানো ছিল। আচ্ছা, প্রত্যেকটা ওয়ালে এগুলো কোনো না কোনো জায়গায় লাগানো ছিল। এই যে দেখেন মূর্তি, দেখেন ঠাকুর, এইগুলো দেখছেন? এগুলো তো খুবই সুন্দর, সেই প্রাচীন, অনেক প্রাচীন এগুলো আর কি। এগুলো আপনারা ভালো করে যত্ন করে রেখে দেন। হ্যাঁ, এগুলো আমরা এই করব করে আমরা এখানে একটা মিউজিয়ামের মতো করব। হ্যাঁ, মানে আপনারা এখানে ছোটখাটো একটা ছোটখাটো করে রেখে দেন আর কি। উপরে তো এইটা তো কোনো সংস্কার করা হয়নি না? সংস্কার করা হয়নি, এগুলা করা হয়নি, তবে এবার করবে। এইখানেও কিছু নকশা আমাদের বলছে যে এটা প্রত্নতত্ত্ব বিভাগের যিনি প্রধান, ওনার সঙ্গে আমাদের কথা হয়েছে, আঞ্চলিক যিনি প্রধান, উনি বলছে যে এর আগে যদি আপনারা এরকম করে আবেদন করতেন তাহলে আমরা শুরুতেই কাজ ধরতাম, কিন্তু কেউ আসে না, আর আমাদের তো সাইট অনেক, এগুলোর জন্য কাজ ধরা হয় না। এখন কি ইয়ে আসে, মানে পর্যটকদের? হ্যাঁ, এখন আসে। তো আমাদের আশ্বস্ত করছে যে 25 সালে আমাদের এগুলা এইরকমই ইট দিয়ে, এইরকম ইট দিয়ে এরা করে দেবে। যেমন ওই যে দিনাজপুরে করছে, তারপরে ভাসু বিহার আছে, ভাসু বিহারে করেছে। তো ভিউয়ার্স, আমরা যে ছোট ছোট নকশাগুলো দেখলাম, এখানে আরেকটি নকশা দেখেন ভঙ্গুর অবস্থায় নিচে পড়ে আছে। এই যে নকশাটি, এই নকশাটি আমার কেন জানি মনে হচ্ছে যে এটি কোনো গম্বুজ বা কোনো যে স্তম্ভ, সেই স্তম্ভের কোনো অংশ হতে পারে। এটি কোনো স্তম্ভের অংশ হতে পারে দেখে বোঝা যাচ্ছে, যেটা একেবারে ভেঙে গেছে। তো এগুলোকে সংরক্ষণ করে রাখা উচিত। এগুলোকে সংরক্ষণ করে যদি রাখা হয় তাহলে এগুলো আমাদের অনেক পর্যটকদের আকর্ষণ করতে সক্ষম হবে, কারণ এগুলো সেই প্রাচীন যুগেরই স্থাপনা, যেটা দেখলেই বোঝা যাচ্ছে যে কত পুরাতন এগুলোর বয়স। ফুল টুল আট করছে। জল খাওয়া একটা আগে ডাব কূপ করে বলতো, ডাব কুয়া। ডাব কুয়া। এখানকার জল দিয়ে আগে রান্না হতো, তো পরে তো এই কূপটা মনে হয় নতুন ভাবে তৈরি করে দিয়েছে। পরে এই যে উপরে এগুলো একটু করা হয়েছে, তাহলে অনেক নিন, এটা গভীরতা অনেক গভীর, অনেক গভীর। পানি কি আছে? না, পানি তবে এই গাঁথনি তো দেখে মনে হচ্ছে না যে পুরাতন। না, এটা যে ভিতর দিকে দেখেন, ভিতরে কিন্তু ছিল, পুরাতন ছিল, কিন্তু এগুলা আবার পরে আপনার করা হয়েছে উপর দিকে। ও আচ্ছা আচ্ছা, কারণ এটা তো সমান ছিল, মানে এখন মানুষ পড়ে যাবে, এখন এই পানি ব্যবহার করা হয় না। না, এখন যে সাবমার্সিবল আছে। তো ভিউয়ার্স, এই যে এই প্রাচীর যেটা দেখছেন, এটিও সেই আগেকার যুগের প্রাচীর। এই দেখেন এর যে ইটের যে গাঁথনি এবং ইটের যে আকার আকৃতি দেখে বোঝা যাচ্ছে সুরকি ইট। তো এই প্রাচীরটি কতটা প্রাচীন সেটা এই প্রাচীরের দিকে তাকালেই বোঝা যাচ্ছে। তো ভিউয়ার্স, এখানে সেই প্রাচীন যুগের যে শাল খোদাই করে লেখা হয়েছিল, সেই শালটি আমরা এখন দেখবো। এই যে দেখেন, অস্পষ্ট, এই যে এখানে লেখা ছিল, কত লেখা ছিল এখানে বলতে পারি না, 1100 এরকম কত ছিল,
এই পাশে একটা আছে, দেখি তো সব শালগুলো প্রায় অস্পষ্ট হয়ে গেছে সময়ের বিবর্তনের কারণে। এখানে কি দেখা যায়? এই যে এই যে এখানে একটি শাল দেখা যাচ্ছে। কত 1019 না আমার কেন জানি মনে হচ্ছে এটা 1319 1319 বা 1119, দুইটার মধ্যে যে কোনো একটা হবে। তো ভিউয়ার্স, এই যে শালটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা আমার কাছে মনে হচ্ছে হয় এটি 1119 হবে, না হলে 1319 হবে। আপনারা যদি অনুমান করতে পারেন তা কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবেন না। এই একটাই শালই শুধু দেখা যায় না, তাই না? আচ্ছা আচ্ছা, মানে এই শাল দিয়ে বোঝাচ্ছে যে এই স্থাপনাটি এত সালে স্থাপন করা হয়েছে, এরকমই কিছু। আচ্ছা আচ্ছা, এটা মানে পরে এটা ভেঙে গেছে নাকি? আচ্ছা, এটা কি যে ইদারা নাকি যেন বলতো? ইদারা বলতো, হ্যাঁ ইদারা সম্পর্কে যেটা শুনলাম, তাহলে এটাই ছিল ইদারা। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে কি নাম? পদ্মা, পদ্মার ঘোপা। পদ্মার ঘোপা হচ্ছে এটা। এটা হ্যাঁ, এখানে আমাদের যে হিন্দু শাস্ত্রের সর্পদেবী মনসা আছে না, সর্পদেবী মনসা, হ্যাঁ হ্যাঁ, ওই মনসা এখানে বাসস্থান ছিল। ও এই যে এখানেই ছিল, এখানে এটা মনসা দেবীর বাসা এটা। তো ভিউয়ার্স, আমরা এখন যাচ্ছি মা মনসা দেবীর যে একটি বাসস্থান আছে এই জায়গাটিতে, সেখানে সেটা এখন উঁচু ঢিবির মতো হয়ে গেছে। এই যে দেখেন, কিন্তু জঙ্গলের কারণে এখানে যে একটা স্থাপনা ছিল সেটি মাটির নিচে দেবে গেছে, সব তো মাটির নিচে ঢুকে গেছে না দাদা? এখন কি সাপ বের হয় এখান থেকে? প্রচুর কি বলেন? অনেক সাপ আছে এখানে। ও যে আসতেছে জঙ্গল আছে, এই কাকা একটা ইউটিউবে ভিডিও করছিল, ওই কাকা ওই এনেছিল। আসেন 1 মিনিট একটু বলেন এই সাপের ব্যাপারে। এনাদের জমি, হ্যাঁ কাকাদের জমি, ওদিকে যায় না কাকারা ভয়তে, মানে এত এত বেশি সাপ? হ্যাঁ অনেক সাপ এখানে। তাহলে এটা আপনি বলতেছেন মা মনসা দেবীর বাসা, মানে মা মনসা যিনি ছিলেন, তো ওনার যে স্থাপনা ছিল সব মাটির নিচে ঢুকে গেছে আর কি। এখানে এখনো অনেকে আসে, এই আমাদের সম্প্রদায়ের লোকজনেরা আসে, তেল সিঁদুর দিয়ে যায়। অনেক পূজা হয় নাকি? ও আচ্ছা আচ্ছা, তো জায়গাটি তো খুবই ঘন জঙ্গল আর কি। এটা ঘটনা হলো কি, এটা আমরা বাপ দাদা আমলেনি শুনি, এটা মনীষার হ্যাঁ মানে বাসা। আচ্ছা, মা মনসা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে সাপ আছে। আমরা জমি জিরে চাষ করি, বাপ দাদারা যখন থেকে আবাদ করে সাপ দেখেই, বা এখনো দেখা যায়, কিন্তু এগুলো ধার কাটা যায় না, সমস্যা হয়। আচ্ছা, এখনো এই জিনিসটা জাগ্রত। এবং এখানে মনে করেন যে কোনো লোক চোট দিলে বা কোনো কিছু হলে তার সমস্যা। কার বাসায় নাকি সাপ আক্রমণ করছে এটা কাটার কারণে? এখানে আমরা গল্প শুনছি যে আপনার ওই সাপ কাম মারছিল মস্তানের ওই দিকে, সের থেকে নৌগোচ্ছিল বলে এদিক দিয়ে আসছিল, আমরা গল্প শুনছি এটা। তারপরে এখানে আসে মা মনীষার এখান থেকে গাছান্ত ওষুধ নিয়ে যায়, ওই মন্দিরের পিছিয়ে খিলে সে ভালো আছে। আচ্ছা, বাসায় সাপ চলে গেছিল এরকম কি একটা ঘটনা শুনছি? এখানে বাসায় মানে এই ঘাসের সাথে যায় টুকটাক, বুঝছেন, কিন্তু সাপগুলো চেনা যায় না। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিন্তু সাপগুলো কামড়া হয় না, মানুষের ক্ষতিও করে না, কিন্তু সে ক্ষতি করবে ছেলে, তার ক্ষতি করলে আর একজনের ক্ষতিও হবে। ও, এবং এখানে যারা যারা মনে করেন এগুলো হয়তো ফগ্রেন্তি তো কিছু লোক থাকে, হ্যাঁ, তারা যদি মনে করেন খোলন বা কোনো কিছু করে, তারা বাঁচে না। ভেতরে দেখেন এখনো খোঁড়া আছে বা বাতি দেওয়ার জায়গা আছে, এমন সেমন দেয়। তো দর্শক এগুলো বন্ধুরা, শুধু হিন্দুরাই ঢোকে বা এখানে পুজো পর্বত করে। দর্শক বন্ধুরা, ভিতরে অনেকেই খুঁড়ার চেষ্টা করছিল। হ্যাঁ আছে, ভেতরে যদি দেখতে চান আমি ওটা নিয়ে যাই, ভিডিও করে নিয়ে আসতে পারবো। অনেকেই খুঁড়ার চেষ্টা করেছিল এবং ভিতরে নাকি খুঁড়ার অনেক চিহ্ন আছে নাকি। তাহলে আপনি এক কাজ করেন, আপনি ক্যামেরাটা নিয়ে যান, আমি তো ভিতরে ঢুকবো না। আচ্ছা, আপনি ক্যামেরা নিয়ে যান, আপনি ভিতরের অংশটা। এটা কি ক্যামেরা সামনে চলতেছে? আপনি যান, উনি ক্যামেরা নিয়ে ঢুকবে, আস্তে আস্তে যান। এই যে দেখেন এখানে খুঁড়িছে, যারা খুঁড়িছে তারা কিন্তু আজকে বেঁচে নেই, তারা মারা গেছে। হ্যাঁ, এখানে এই যে ফকরেরা এই দিক দিয়ে ঢোকে, যারা ফকরেন্তি করে, এই যে এই জায়গাটা আমি সরাসরি সেখানে নিয়ে যেয়ে দেখাচ্ছি। হ্যাঁ, এই যে দেখেন, এই যে এখানে খনন করছে, এই যে হিন্দুরা পুজো পর্বত করছে, এই যে এগুলো বাটি টাটি দেখা যাচ্ছে। কিন্তু আমাদের এখানে আমরা আসি, আমাদের কিছু হয় না, বা আমরা এখানে জমি দিয়ে আবাদ করি। আচ্ছা আসেন,
সমস্যা নেই, আসেন। আমার দিকে ক্যামেরা দেখি দেখান। এই যে আসেন। তো ভিউয়ার্স, আমিও ঢুকতেছি। হ্যাঁ, আপনি আসেন। জায়গাটাতে ঢোকা খুবই বিপজ্জনক। হ্যাঁ, বিপজ্জনক। কিন্তু আমি ঢুকছি কারণ আপনাদের ভালো করে বোঝানোর জন্য আমাকে ঢুকতে হবে। হ্যাঁ। এখানে সাপের অনেক আর হ্যাঁ। কি আকড়া। আকড়া বলা যায়, হ্যাঁ বা আড্ডা বলা যায়। হ্যাঁ, কিন্তু এখানে যে ঘুরছে কোন জায়গায়? এই যে এই জায়গাটা আরো নীল ছিল, কিন্তু ধুয়ে দেখে এই জায়গাটা। হ্যাঁ, এই জায়গাটা ভাই কাঁটা। আচ্ছা আচ্ছা। তো পরে আর কি খুঁড়া, এটা খোঁড়া বাদ দিছে আর কি। হ্যাঁ, যে খুঁড়ছে সে মারা গেছে। আচ্ছা আচ্ছা। আমাদের পার্শ্ববর্তী গ্রামে মানে যে এই জায়গাটা খুঁড়ছে সে মারা গেছে। সে কিন্তু মারা গেছে। মানে কি সাপে দংশন করছে নাকি? তা বলতে পারবো না ভাই। আচ্ছা। এই রাতে আন্ধারে খুঁড়ছে, সে দিনে যে মারা গেছে। ও। কিন্তু ঘটনা হলো যে এটা পুড়ে গেছে, আরো গভীর ছিল। মানে ভিতরের দিকে হ্যাঁ, ঢুকে মনে গেছে করছে আর কি। কোনো রত্ন আচ্ছা পাওয়া আচ্ছা, যাবে। আচ্ছা, বুঝতে পারছি। এখানে মনে করেন পাঁটা জব করছে বা এগুলো মনে করেন দেশে, এই যে দেখেন যে এগুলো আছে পুজো পর্বত করে, ও। এগুলো ইয়ে করে। তো এখানে না থেকে এখানে খুবই ঝুঁকি, যেহেতু না ঝুঁকি। হ্যাঁ হ্যাঁ, সাপ যে কোনো সময় আক্রমণ করতে পারে, বের হয়ে যায়। অবশ্যই, কারণ হলো যে এখানে যদি হেমাজুরি করে আপনি ঢোকেন তো ঢুকতে পারবেন না। এখনো আপনি নামাজে আপনি বলেন হ্যাঁ। যে আমি জোর করে ঢুকবো, আপনি ঢুকেই দেখেন মানে ঢুকতে পারবো না আমি। না, কেউ আমিও ঢুকতে পারবো না। জোর করে হবে না। জোর করে হবে না। না, জোর করে হবে না। বুঝছি। তো ভিউয়ার, ভিতরের যে জায়গাটি খুবই বিপজ্জনক, তাই ভিতরে বেশিক্ষণ না থেকে আমি বের হয়ে গেলাম। এই যে দেখেন, পুরো জঙ্গলে ঘেরা জায়গাটি। আপনাদের ভিতরের অবস্থা দেখানোর জন্যই আমি প্রবেশ করেছিলাম। তো এটি ছিল, এনারা বলে থাকেন যে এটি মনসা যে দেবী আছে, মনসা দেবীর এটি আবাসস্থল বলা হয়ে থাকে। এখানকার লোকদের মুখে এটি প্রচলিত আছে। তো এখানে সাপের অনেক বসবাস। ওই জায়গাটি খুবই বিপজ্জনক। তাহলে ভিউয়ার্স, আজকের যোগীর ভবনের এই প্রাচীন স্থাপনাগুলো নিয়ে আপনাদের কোনো তথ্য জানা থাকলে তা কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবেন না। আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। খুব শীঘ্রই দেখা হচ্ছে ইতিহাসের আবার কোনো রোমাঞ্চকর ভিডিওতে।